দীর্ঘ 15 বছর পর মইনুল হক নিজ স্বদেশের ভূমিতে পা রাখলেন। এয়ারপোর্ট থেকে বাইরে এসে নিজের জন্মভূমি মুগ্ধ নয়নে দেখতে থাকেন। চোখের কোটরে জলের আবির্ভাব। সেই 15 বছর আগে নিজের জন্মদাতা পিতার জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সে। আজ দীর্ঘ 15 বছর পর আবার দেশের মাটিতে পা রাখল। মইনুল হক হাতের কনুই দিয়ে চোখের কোটরে জমে থাকা পানিটুকু মুছে নেয়। পাশে থাকা আনোয়ারা হক নিজের স্বদেশের বুকে এসে চোখের পানি ছেড়ে দেন। সেও তো কবে থেকে প্রিয়জনদের সামনাসামনি চোখের দেখা দেখেননি। সেও তো কষ্ট বুকে চাপা দিয়ে নিজের জন্মভূমি ছেড়ে স্বামীর সাথে পাড়ি দিয়েছিল অচেনা রাজ্যে। আনোয়ারা হকও চোখের জলটুকু শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলেন। গাড়ি আসতে আকাশ গাড়ির দরজা খুলে দেয়। আনোয়ারা হক মইনুল হক গাড়িতে উঠে বসে। পিছনে আনোয়ারা হক, মইনুল হক, আসিফ আর সামনে আকাশ বসেছে। কিছুক্ষণ যেতে আকাশ মইনুল হককে প্রশ্ন করে, বাবা, আমরা আমাদের বাড়ি যাব নাকি চাচ্চুদের বাড়ি? মইনুল হক অনেক আগে দেশে একটা ফ্ল্যাট কিনে রেখেছিলেন। সেটা এখন ভাড়া দেওয়া, তবে একতলা তাদের জন্য বরাদ্দকৃত করে রেখেছেন। মইনুল হক কিছুক্ষণ ভেবে বলেন, তোমার চাচ্চুদের বাসায় যাব। তাদের যখন কথা দিয়ে ফেলেছি। আকাশ কিছু না বলে শুধু মাথা নাড়ায়। পাশ থেকে আসিফ বলে ওঠে, আচ্ছা বাবা, আমার তো কারো চেহারা মনে নেই, আমি তাদের চিনব কিভাবে? মইনুল হক ছেলের কথায় মৃদু হাসেন। মাথায় হাত রেখে বলে, বাড়িতে গেলে সবাইকে চিনতে পারবে? আর কাউকে না চিনলাম, মিথেন গ্যাসকে কিন্তু আমি ঠিকই চিনব। আসিফের কথা শুনে মইনুল হক, আনোয়ারা হক জোরেই হেসে দেন। সামনে আকাশ ঠোঁট টিপে হাসে। সবার হাসি দেখে আসিফ মাথা চুলকে হেসে দেয়। ঘড়ির কাঁটা ঘণ্টা পেরুতে আকাশদের গাড়িটি একটি দুতলা বিশিষ্ট বাড়ির সামনে থামে। আকাশ চোখের সানগ্লাস খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তাকিয়ে থাকে দুতলা বিশিষ্ট বাড়িটির দিকে। ছোটবেলার কতনা স্মৃতি জড়িয়ে তার এই বাড়িটির সাথে। ছোটবেলার সেই হাসি, কান্না, সবার সাথে ফাজলামো করা কত কিছু। বাড়ির রংটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক যেন আকাশের মনের রঙের মতো ফ্যাকাশে। আকাশ বেশ কিছুক্ষণ বাড়িটির দিকে তাকিয়ে থেকে তাচ্ছিল্য হাসে। গাড়ি থেকে লাগেজ ব্যাগপত্র সব বের করে। আসিফ গাড়ি থেকে নেমে তখন থেকে হা করে বাড়িটার দিকে তাকিয়ে আছে। আকাশ এটা দেখে ওর সামনে তুড়ি বাজায়। ভ্রু গুটিয়ে জিজ্ঞেস করে, এভাবে হা করে কি দেখছিস? আমরা আগে এই বাড়িতে থাকতাম তাই না ভাইয়া? না, আসমানে থাকতাম, ডাফার। চল ভিতরে। এটা আমাদের বাড়ি তাই না ভাইয়া? আসিফ খুশি হয়ে কথাটা বললেও পিছন থেকে গম্ভীর গলার স্বর শুনে মাথা নুয়ে নেয়। মইনুল হক সামনে আগাতে আগাতে বলেন, এটা আমাদের না, তোমার চাচ্চুদের বাড়ি, তাই বেশি লাফালাফি করো না। মইনুল হক যেতে পিছন পিছন আনোয়ারা হক, আসিফ, আকাশ যায়। মইনুল হক মেইন দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে রুকমা হক এসে দরজা খুলে দেয়। সামনে থাকা 4টি মানুষকে দেখে রুকমা হক কিছুক্ষণ স্থির হয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকে। আনোয়ারা হক রুকমা হককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজেই গিয়ে জড়িয়ে ধরে রুকমা হককে। চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞেস করেন, কেমন আছো আপা? রুকমা হক এবার আনোয়ারা হককে জড়িয়ে ধরে অশ্রু ছেড়ে দেয়। ভাঙা কণ্ঠে বলে ওঠে, কেমন আর থাকব বল? সেই কবে ছেড়ে চলে গেছিস, একবারও খবর নিয়েছিস আমাদের কেমন আছি? বেঁচে আছি না মরে গেছি? আপা? কিসের আপা? আমরা কি তোদের কিছু হই নাকি?
রুকমা আর আনোয়ারা হকের কান্নার আওয়াজে সবাই রুম থেকে বেরিয়ে আসে। তিতলি হক আনোয়ারা হককে দেখে সেও গিয়ে জড়িয়ে ধরে আনোয়ারা হককে। মইনুল হক গিয়ে মিনহাজ হকের সামনে দাঁড়ায়। মৃদু হেসে জিজ্ঞেস করে, কেমন আছো ভাই? মিনহাজ হক মইনুল হকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, আলহামদুলিল্লাহ আছি কোনো রকম। তুই? হা, আমিও আছি কোনো রকম। ইকবাল হকের সামনে গিয়ে বলেন, ভাই তুমি কেমন আছো? ইকবাল হক মইনুল হককে শক্ত করে জড়িয়ে ধরে বলেন, তোদের ছাড়া কেমন থাকব বল? সবাই বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করল। কতদিন পর ঘরের ছেলে বৌমা তাদের ছেলেরা ঘরে ফিরেছে। সবার খুশির সীমা নেই। হক বাড়ি আজ যেন পরিপূর্ণ। বাড়িতে আসার পর থেকে আকাশের চোখ একজনকে খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটির যেন দেখা মিলছেই না। আকাশ চোখ ঘুরিয়ে এদিক ওদিক দোতলার দিকে তাকাচ্ছে, কিন্তু না কোথাও নেই। আরও গাধার মতো এদিক ওদিক দেখছে, ঘর থেকে বের হলে নিশ্চয়ই এখানে আসত। আকাশ একবার ভাববে মিহুকে জিজ্ঞেস, পরক্ষণেই নিজের মনকে গালাগালি করে শান্ত করাই। মিহুকে কিছু জিজ্ঞেস করলে কি ভাবত ও? আকাশের এত কিছু ভাবার মাঝে আসিফ এতে ওর পাশে ঠাস করে বসে পড়ে। মিথেন গ্যাসকে খুঁজছ ভাইয়া? আকাশ আসিফের দিকে একবার তাকিয়ে নিজের ফোন বের করে ফোনের দিকে নজর দেয়। স্বাভাবিক স্বরে বলে, না তো কাউকে খুঁজছি না, বাড়িটা দেখছিলাম ওই আর কি। আসিফ ঠোঁট গোল করে বলে, ও। আসিফের বলার ধরন দেখে আকাশ ভ্রু কুচকায়। সামনে তাকাতে খুশিতে চিল্লিয়ে বলে, হেই ব্রো। আকাশ দৌড়ে সামনে গিয়ে ইয়াশকে জড়িয়ে ধরে। হঠাৎ জড়িয়ে ধরায় ইয়াশ ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিয়ে সামলে নেয় নিজেকে। ও আকাশের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোর কি খবর? আবার খবর। কোনোরকম বেঁচে আছি, এটাই অনেক। ইয়াশ ভ্রু কুচকায়। দুষ্টু হেসে প্রশ্ন করে, মেয়ে কি ছ্যাঁকা দিচ্ছে নাকি? ঈশ্বস রে, দেশে আসার আগেই ছ্যাঁকা খেয়ে আসলি। সো স্যাড, সো স্যাড। ভাই, আরে ফান করছি বলে ইয়াশ হেসে দেয়। আকাশ হাসে ইয়াশের সাথে। পাশে আসিফ কোমরে হাত দিয়ে দুজনের কর্মকাণ্ড দেখে যাচ্ছে। ও এবার চোখ ছোট ছোট করে বলে, এই তুমি হিসু ভাইয়া না? ইয়াশ আসিফের দিকে তাকায়। চোখ বৃত্তাকার করে বলে, হোয়াট হিসু ভাইয়া? আসিফ এবার বিজ্ঞানীদের মতো করে বলে, তোমার নাম ইয়াশ, ইয়াশ থেকে ইস্যু আর ইস্যু থেকে হিসু, সিম্পল ব্যাপার স্যাপার। ইয়াশ কিছুক্ষণ বোকার মতো আসিফের দিকে তাকিয়ে থাকল। ফের আকাশের দিকে তাকাতে আকাশ ফিক করে হেসে দেয়। আকাশকে হাসতে দেখে রেগে বলে, এই তুই হাসছিস কেন? আর এই বাদরটাকে এসব শিখিয়েছিস তুই, তাই না? আকাশ হাসতে হাসতে বলে, আরে ভাই আমি শিখাবো কেন? ও নিজেই বাড়িতে থেকে এসব বানিয়েছে, মানে সবার নামের 12টা বাজিয়ে নিয়ে এসেছে। হা হা হা। ইয়াশ নাক মুখ কুচকে বলে, তাই বলে হি। সুন্দর নাম না? তোমার তো খুশি হয়ে আমাকে পুরস্কার দেওয়া উচিত ভাইয়া। আসিফের কথা শুনে ইয়াশ দাঁতে দাঁত চেপে বলে, পুরস্কার তাই না? কালকে পেয়ে যাবি? সত্যি? ইয়াশ মিথ্যে বলে না। ওকে, আচ্ছা এবার কয়েকটা খেয়ে আসি। বড়মা কখন থেকে ডাকছে? আসিফ চলে যেতে ইয়াশ আর আকাশ এসে সোফায় বসে। আকাশ একবার ভাবে ইয়াশকে মিথিলার কথা জিজ্ঞেস করবে, পরে কি ভেবে আর জিজ্ঞেস করে না। আকাশদের রাত্রের খাওয়া দাওয়া শেষ হতে
সবাইকে সবার রুম দেখিয়ে দেওয়া হয়। সবাই গিয়ে শুয়ে পড়ে যার যার রুমে। ঘুমে ঢুলতে ঢুলতে মিথিলা রান্নাঘরে আসে। তিতলি হকের থেকে 1 কাপ চা নিয়ে নিজের রুমের দিকে যায়। মাঝপথে ইয়াশের সাথে দেখা হয়। ইয়াশকে দেখে মিথিলা ভেংচি কাটে। ইয়াশের পাশ দিয়ে চলে যেতে চায়। ইয়াশ মিথিলার সামনে এসে ওর হাত থেকে চায়ের কাপটা কেড়ে নেয়। একবার চুমুক দিয়ে বলে, থ্যাঙ্কস, এটার দরকার ছিল এই মুহূর্তে। তুই আমার কত খেয়াল রাখিস রে মিথিলা। ওটা আমার ছিল, তুমি কেন নিলে? দাও আমায়। এটার মধ্যে কি তোর নাম লেখা আছে? তোর কাছে কি প্রমাণ আছে এটা তোর? আর এখন তো আমি এটা এটো করে ফেলেছি, এখনো কি খাবি এটা? মিথিলা সকাল সকাল বিরক্ত হয়। এই ছেলেও ওকে সকাল সকাল বিরক্ত করতে এসেছে যত সব। মিথিলা নিজের এলোমেলো চুলগুলো হাত খোপা করে কোমরের হাত দিয়ে দাঁড়ায় ইয়াশের সাথে ঝগড়া করার জন্য। ইয়াশ মিথিলাকে আর চোখে একবার দেখে নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, কাল তোর প্রিয় মানুষকে না দেখে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলি যে? তোর প্রিয় মানুষ তো বোধহয় কষ্ট পেয়েছে। মিথিলা প্রথমে ভ্রু কুঁচকে কিৎক্ষণভাবে ইয়াশ কার কথা বলছে। আকাশের কথা মাথায় আসতেই মিথিলা চোখ বড় বড় করে বলে, ছোট চাচ্চুরা এসেছে? এমনভাবে চেঁচাচ্ছিস যেন তুই জানতিস না কালকে ছোট চাচ্চুরা আসছে। ওহহ, জানতাম তো, কালকে মাথা ব্যথার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, আমি তাহলে আকাশ ভাইয়ার সাথে দেখা করে আসি। তুমি চা খাও। মিথিলা পিছন ঘুরে আকাশের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু পিছন থেকে ইয়াশ ডাকে আবার পিছন ফিরে। ইয়াশ কিছু বলতে নিবে তখনই আকাশের রুম থেকে জোরে কারো চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইয়াশ কিছু না বলে ভ্রু কুঁচকায়। এদিকে মিথিলা ইয়াশকে ফেলে আকাশের রুমের দিকে দৌড় লাগায়। পিছনে ইয়াশও যায়। এই মেয়ে দেখে চলতে পারো না। আর এত সকালে একটা ছেলের রুমে কি করছো? নির্লজ্জ। নির্লজ্জ কথাটা শুনে ইফার মেজাজ গরম হয়ে যায়। ও কোমরে হাত দিয়ে মেজাজ নিয়ে বলে, শুনুন, এটা না আমার রুম। নির্লজ্জ তো আপনাকে বলা উচিত। কিভাবে একটা মেয়ের রুম তার থেকে কেড়ে নিছেন? আকাশ এবার উঠে ইফার সামনাসামনি দাঁড়ায়। ইফার দিকে খানিকটা ঝুঁকে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, রুমটা কিন্তু আমার। ছোটবেলা থেকে রুমটায় আমি বড় হয়েছি। নেহাত আমি চলে গিয়েছিলাম তাই বলে বাড়ির লোকজন তোমাকে রুমটা দান করেছে। ইফা আকাশকে ধাক্কা দিয়ে বলে, এই সরুন। রুমের কোথাও কি আপনার নাম লিখা আছে নাকি? এতদিন এ রুমে আমি থেকেছি মানে এটা আমার রুম। আকাশ বুকে হাত গুজে ইফার দিকে ভ্রু উঁচিয়ে তাকায়। মাথা নাড়িয়ে বলে ওঠে, বুঝলাম। কি? ছোটবেলার মতো ঝগড়ুটে শাকচুন্নি রয়ে গেছিস এখনো? ইফা এবার রেগে বলে, দেখুন। কি দেখব? কিছু দেখাচ্ছিস নাকি? ইফা আঙুল উঠিয়েও কিছু বলে না। হাত নামিয়ে বিড়বিড় করে, অসভ্য। আকাশ কথাটা শুনলেও কিছু বলে না। কথা ঘুরাতে বলে, মিথু কোথায় রে? আসার পর থেকে একবারও দেখলাম না। ইফা অনিচ্ছা সত্ত্বেও মুখ খুলে, আপনার মিথু কোথায় সেটা আমি কিভাবে জানব? আকাশ ইফার সামনে গিয়ে ভ্রু কুঁচকে বলে, আমার মিথু। ইফা কিছু না বলে মুখ ভেঙায়। মুখ ঝামটি মেরে ঘরের বাইরের দিকে হাঁটা দেয়। যাওয়ার সময় রাগী স্বরে বলতে বলতে যায়, ঘরে একটা গন্ডারকে জায়গা দিয়েছি। ঘরের এদিক ওদিক কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ইসস, আমার পাটাই শেষ হয়ে গেছে। ইফা বকবক করে চলে যায়।
ইয়াশ, মিথিলা ইফার থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকায়। তারা দুজন মূলত এতক্ষণ দুজনের ঝগড়া দেখছিল। এবার মিথিলা গিয়ে আকাশকে জড়িয়ে ধর, খুশি হয়ে বলে, এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে। আকাশ মন খারাপের ভান করে বলে, তোর তো দেখি তাও মনে নেই। কালকে রাতে এসেছি, এতক্ষণে কেউ খবর নিতে এসেছে? কালকে রাতে মাথা ব্যথা ছিল তাই দেখা করতে পারিনি। সরি গো। আকাশ চিন্তিত স্বরে বলে, এখন ঠিক আছিস? একদম। এদিকে ইয়াশ দুজনের কথোপকথন আর হাসি দেখে রাগী দৃষ্টিতে তাকায় দুজনের দিকে। মিথিলা ইয়াশের দিকে তাকিয়েছিল ওকে রাগানোর জন্য কিছু বলতে, কিন্তু ইয়াশের দৃষ্টি দেখে নিজেই ঢোক দিকে। ইয়াশ মিথিলার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখন ওকে একা পেলে জ্যান্ত পুঁতে ফেলে দিত। মিথিলা আকাশের থেকে সরে এসে ইয়াশের দিকে যেতে নিবে। মিথিলাকে আসতে দেখে ইয়াশ ধুপধাপ পা ফেলে ওখান থেকে চলে যায়। ইয়াশ যেতে মিথিলা স্বস্তির শ্বাস ছাড়ে। মিথিলা আকাশের দিকে ঠোঁট উল্টে তাকাতে আকাশ জোরে হেসে দেয়। হাসতে হাসতে বলে, এদিকে আয়। মিথিলা আকাশের কাছে যায়। আকাশ মিথিলার গাল টেনে দিয়ে বলে, বড় হয়ে গেছিস অনেক তাই না? ধুরর ছাড়ো তো, ভাল লাগে না। এর কয়েকদিন ধরে কি হয়েছে কে জানে? আরে বুঝিস না, জেলাস ফিল করছে। কিন্তু এটা বুঝলাম, তোকে আমার সাথে দেখে জেলাস ফিল করার কি হলো? মিথিলা এবার অন্যদিকে তাকিয়ে জিভ কাটে। আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া। হ্যাঁ। শোনো, তুমি আমার সাথে কয়েকদিন প্রেমের অভিনয় করবা। মানে যতদিন না ওই বেডা আমারে ভালোবাসি না বলে। আকাশ কিছুক্ষণ ভেবে বলে, কিন্তু ভাইয়া, কিন্তু টিন্তু বাদ দেও। করতে হবে তোমাকে। আচ্ছা তাহলে আমার লাভ? মানে আমি তো কিছু প্রাপ্য তোর থেকে, তাহলে সময় হলে দিয়ে দিব। ঘুষখোর। ঘুষখোর কথাটা শুনে আকাশ হেসে দেয়। মিথিলা চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা থাকো, গেলাম। মিথিলা যেতে আকাশ মুচকি হেসে দরজা আটকিয়ে দেয়। ভিতরে এসে দীর্ঘশ্বাস ফেলে নিজের পোশাক বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সবাই সকালে নাস্তা করতে বসেছে। ইফা, মিথিলা, মিহু তিনজন একসাথে বসেছে। তাদের সামনে চেয়ারগুলোতে আকাশ, ইয়াশ আর আসিফ বসেছে। খাওয়ার এক পর্যায়ে মিথিলা ইফাকে খোঁচা মারে। ইফা প্রথমবার কিছু বলে না। পরের বার খোঁচা মারতে বিরক্ত হয়ে বলে, খাওয়ার সময় এমন খোঁচাখুচি শুরু করছো কেন? মিথিলা এবার ইফার কানে কানে গিয়ে বলে, আচ্ছা এইটা সেই ছোট্ট পটলু না? আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন রে? ইফা মিথিলার কথা শুনে আসিফের দিকে তাকায়। আসলেই আসিফ মিথিলার দিকে তাকিয়েছিল। ইফা মিথিলার দিকে তাকিয়ে বলে, তোমার এই পেতনির মতো চেহারা দেখে তোমার দিকে তাকিয়ে আছে। এমন ভয়ঙ্কর চেহারা আগে কোনোদিন দেখেনি কিনা। তোর সাথে কথা বলাই লস। যা এখান থেকে। ইফা কিছু না বলে খাওয়ায় মনোযোগ দেয়। মিথিলা আসিফের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ টেরু করে। আসিফ কয়েকবার চোখ ঝামটা দিয়ে মিথিলার দিকে তাকায়, কিন্তু তখন মিথিলা খাচ্ছে। আসিফ মিথিলার দিকে আবার তাকাতে মিথিলা আবার চোখ টেরু করে। আসিফ এবার গ্লাসে পানি ভরে খেয়ে ভাত খাওয়ায় মনোযোগ দেয়। ভুলেও আর মিথিলার দিকে তাকায় না। খাওয়া দাওয়া শেষ হতে যে যার মতো রুমে চলে যায়। মিথিলা হাত ধুয়ে উঠতে আসিফ গিয়ে ওর সামনে কোমরের হাত দিয়ে দাঁড়ায়। চোখ ছোট ছোট করে বলে, এই মিথেন গ্যাস, তুমি তখন আমার দিকে ওভাবে ভূতের মতো তাকাচ্ছিলে কেন?
তুই আমার দিকে ওভাবে তাকিয়েছিলি কেন পটলু? আমি তো দেখছিলাম তুমি মিথেন গ্যাস নাকি। মিথিলা ভ্রু কুঁচকে বলে, এই মিথেন গ্যাস কি? আসিফ এবার পাল্টা প্রশ্ন করে, পটলু কি? তোকে এটা ছোটবেলায় ডাকতাম আমি। পটলের মতো ছিলি তো তাই। তোমার নামের সাথেও মিথেন গ্যাস যায় তাই আমিও তোমায় মিথেন গ্যাস ডাকি। হা, আচ্ছা বাদ দেও, আমি আবার খাওয়ার পর বেশি কথা বলতে পারি না। পরে তোমার সাথে গল্প করব, এখন যাই। একটু রেস্ট নেই। কথাগুলো বলে আসিফ চলে যায়। মিথিলা ওর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বাচাল। ইয়াস প্রায় ঘণ্টাখানেক ধরে ঘরে পায়চারি করছে, রুমের দরজা খুলে। মিথিলা যাওয়ার সময় ওকে কয়েকটা কথা শোনাবে বলে। কিন্তু মিথিলার কোনো চিহ্নই নেই। মিথিলার নিজের রুমে যেতে হলে ইয়াসের রুমের সামনে দিয়ে যেতে হবে। আর খাওয়া দাওয়া অনেক আগে শেষ হয়ে গেছে, মিথিলার তো এতক্ষণে নিজের রুমে যাওয়ার কথা। ইয়াস আরও কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু না কোনো খোঁজ নেই। ইয়াসের ধৈর্যের সীমা পেরুতে ও মিথিলার রুমের দিকে হাঁটা ধরল। মিথিলার রুমের সামনে গিয়ে দেখল দরজা খোলা। রুমে উকি দিয়ে দেখল কেউ নেই। রুমে মিথিলাকে না পেয়ে মিহুর রুমের দিকে হাঁটা ধরে। মিহুর রুমে ইফা আর মিহু দুজন গল্প করছিল, মিথিলা নেই। ইয়াসের এবার আকাশের কথা মাথায় আসে। ও আকাশের রুমের দিকে যায়, কিন্তু আকাশের রুমেও নেই কেউ। ইয়াসের মেজাজ গরম হয়। ও কতক্ষণ ধরে এই মেয়ের অপেক্ষা করছে আর এই মেয়ের কোনো খোঁজখবর নেই। ইয়াসের এবার ছাদের কথা মাথায় আসে। ও ছাদের দিকে হাঁটা দেয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে মেজাজ আরও বিগড়ে যায় ওর। হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে তাকিয়ে থাকে। ইয়াস মিথিলা আর আকাশের দিকে কিছুক্ষণ রাগী চোখে একদৃষ্টিতে তাকিয়ে থেকে নিচে চলে আসে। সিঁড়ি দিয়ে নামার আওয়াজ ছাদের উপরে দাঁড়িয়ে থাকা মিথিলা আর আকাশের কানে যায়। মুহূর্তে মিথিলার হাসি থেমে যায়। ও ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। ইয়াসকে নেমে যেতে দেখে ভ্রু কুঁচকায়। নামছে যখন এভাবে ধূপধাপ করে নামার কি আছে? আকাশ মিথিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া কি রেগে গেল নাকি? মিথিলা আকাশের কথাটা কিছুক্ষণ ভেবে দেখে মুচকি হেসে বলে, রাগতে দাও ভাইয়া, যত রাগবে আমার তত লাভ হবে। কিন্তু আরে কিন্তু বাদ দাও, চলো নিচে যাই। আমি একটু গিয়ে দেখি মহারাজ কি করছেন। আচ্ছা চল। মিথিলা আকাশ দুজনই নিচে নেমে যায়। আকাশ নেমে নিজের রুমে চলে যায়। মিথিলাও নিজের রুমের দিকে যায়। যাওয়ার সময় ভাবে একবার ইয়াসের রুমে উকিঝুঁকি দিবে, কিন্তু সেসব কিছু না করে ভদ্র মেয়ের মতো নিজের রুমে চলে যায়। এদিকে ইফা আসে মিথিলার রুমে। মিথিলার রুমে এসে বলে, ওই আরশোলা আপু বলছে আজকে নাকি রাফসান ভাই আসবে আর আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে। যেতে চাইলে রেডি হয়ে থাকিস। ইফা কথাটা বলে মুখটা কাচুমাচু করে ফেলে। মিথিলা এক ভ্রু উঁচিয়ে বলে, আরশোলা বলেছিস ভাবিস না তোর কোনো উপকার করব। ফুট এখান থেকে। লাগবে না তোমার উপকার, মিহু আপু করে দিবে। হেই মিহু আপু গেলে দেখব কার কাছে আছিস। তখনও আসব না, তখন ভাই বিয়ে করিয়ে ভাবি নিয়ে আসব। হা। ইফার কথাটা শুনে মিথিলা মুচকি হাসে। মুচকি হেসে জিজ্ঞেস করে, সত্যি আপুর বিয়ে হয়ে গেলে তোর ভাইয়ের বিয়ে দিয়ে দিবি? তো বিয়ে দিব না তো কি করব? তোমার কাছে আসব। তখন তো ভাবির কাছে যাব, শুধু ভাবির সাথে গল্প করব। মিথিলা এবার আরাম করে খাটের উপর বসে ইফার দিকে তাকিয়ে বলে,
বুঝলি ইফা, তোর ভাইকে বিয়ে দেওয়ার পরেও তোকে আমার কাছেই আসতে হবে। ইফা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? কারণ আমিই তো তোর ভাই। এতটুকু বলে মিথিলা থেমে যায়। ফের বলে, কিছু না, যা এখান থেকে। ইফা সন্দিহান দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় মাঝপথে আকাশকে দেখতে পায়। আকাশকে দেখে ইফা মুখ ভেঙ্গিয়ে পাশ কেটে চলে যায়। আকাশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে ও নিজ গন্তব্যে হাঁটা ধরে। দুপুর 2:30। হক বাড়ির সবাই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ায় ব্যস্ত। রাফসান আর রিফাত ঘণ্টাখানেক আগে এসেছে। তাদের খাওয়া দাওয়ার আপ্যায়ন করাই কোনো ত্রুটি রাখা হচ্ছে না। তিতলি হক একটু পরপর রাফসানকে এটাওটা এগিয়ে দিচ্ছেন। মিথিলা এসব দেখছে আর ভাবছে, ওর সাথে ইয়াসের বিয়ে হলে ইয়াসও এমন জামাই আদর পাবে। কত সৌভাগ্য ইয়াসের। এসব ভেবে মিথিলা নিজে নিজে ঠ্যাট টিপে হাসতে থাকে। খাওয়া দাওয়া শেষ হতে সবাই রুমে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। মিহু মিথিলার রুমে এসে মিথিলাকে রেডি হতে বলে। মিথিলা প্রথমে না করে দেয় ও যাবে না বলে। অবশ্য যেখানে ইয়াস যাবে না সেখানে ও গিয়ে কি করবে? ইয়াস আজকে সকালে অফিস গিয়েছে কিছু জরুরি কাজে। মিথিলা মিহুকে ইয়াসের কথা জিজ্ঞেস করতে মিহু বলে, ইয়াস অফিস থেকে ওদের সাথে জয়েন হবে। মিথিলা আর না করে না সাজতেন বসে যায়। বেশ মানুষের আনাগোনা জায়গাটায়। শীতের বিকেলে স্নিগ্ধ পরিবেশে এসে সবার মনটাও স্নিগ্ধ হয়ে গেল। ডানদিকে সুন্দর রাস্তা। রাস্তাটার দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে। মিথিলা গাছগুলো একবার তাকিয়ে দেখল। অচেনা সব। সবাই হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যেতে দুদিকে দুটো রাস্তা গিয়েছে। দুটো রাস্তা দেখে মিথিলা রাফসানকে প্রশ্ন করে, ভাইয়া, এখানে তো দুটো রাস্তা, আমরা কোন দিকে যাব? রাফসান মিথিলার কথার উত্তরে ডানদিকের রাস্তাটা দেখিয়ে বলে, ডানদিকের রাস্তাটায় যাব শালিকা। এদিকে কি আছে ভাইয়া? কোনোদিন তো আসেনি, গেলেই দেখতে পাবে। আবার সবাই হাঁটতে থাকে। বেশ কিছুদূর হেঁটে যেতে সবাই একটা ফুলের বাগান দেখতে পায়। দুসাইডে ফুলের বাগান, তার মধ্যে দিয়ে রাস্তা করা সোজা রাস্তা গিয়ে ঠেকেছে একটা ছাউনির মতো জায়গায়। মিথিলা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল বাগানটা। বাগানটা জারি হোক অতি যন্ত্র করে গড়ে তুলেছে দেখেই বোঝা যাচ্ছে। মিথিলা মুগ্ধ হয়ে চারপাশ দেখতে দেখতে ছাউনিটার তলায় গিয়ে থামে। গ্রাম্য এলাকার মতো লাগছে জায়গাটা। মিথুরে, আমি ভেবে ফেলেছি। ইফার কণ্ঠ শুনে ইফার পানে তাকায় মিথিলা। না রেগে, না বিরক্ত নিয়ে নম্রভাবে বলে, কি ভেবেছিস? ভেবেছি এখানেই থেকে যাব। বাগানের মালিকের যদি কোনো ছেলে থাকে তাহলে তাকেই বিয়ে করে নিব। বুদ্ধিটা ভালো, করে ফেলতে পারিস। সত্যি বইন, এত সুন্দর জায়গা রেখে কে যেতে চাইবে? আমাদের ভাইয়া যে এত সুন্দর জায়গার হদিস জানে, আগে জানতাম না। ইফা অন্যদিক চলে যায়। মিথিলা ওখানে দাঁড়িয়ে আবার চারপাশটা দেখতে থাকে। আকাশ এসে ওর পাশে দাঁড়ায়। মাথায় টোকা মেরে বলে, কি দেখছিস? জায়গাটা কত সুন্দর, তাই না ভাইয়া? হ্যাঁ, অনেক সুন্দর। শোনো। মিথিলা পুরো কথা শেষ করার আগে আবার ইফা এসে হাজির হয় ওর সামনে। ঠোঁট উল্টে বলে, মিথু আপু। মিথিলা চোখ বড় বড় করে বলে, হঠাৎ আপু, এত সুন্দরভাবে ডাকছিস, কাহিনী কি? দেখো, ভাইয়া আর আপু একসাথে আছে। ওই পটলুকে বললাম ছবি তুলে দিতে দিল না। আর ওই আপুর দেওর ওই বেডাকে তো আমি জীবনেও কিছু বলবো না। তুমি আমাকে কয়েকটা ছবি তুলে দেও না। সকালে কি যেন বলেছিলি? আমার কাছে কখনো আসবি না।
ইফা মাথা চুলকে মেকি হেসে বলে, আরে ওটা তো ফাজলামো করে বলেছিলাম, তুমিই তো আমার সব, তোমাকে ছাড়া কি আমি চলতে পারি বল। দাও না ছবি তুলে। পারবো না সর। তোর ভাইকে বিয়ে করিয়ে ভাবিকে দিয়ে ছবি তোলো যা। আচ্ছা ভাইয়া যখন বিয়ে করে তখন না হয় ভাবিকে দিয়ে তুলাবো, আজকে তুমি তুলে দাও প্লিজ। কত সুন্দর জায়গা। ওয়াও। তোর ভাইয়ের তো আসার কথা, তোর ভাইকে ফোন দিয়ে বল তাড়াতাড়ি আসতে, এসে তোকে ছবি তুলে দিতে। ইফা এবার রেগে যায়। একটা ছবিই তো তুলে দিতে বলেছে। আসলে শত্রু কখনো বন্ধু হয় না। এই আরশোলা ওর শত্রু ছিল, শত্রুই থাকবে। ইফার রাগী মুখ দেখে মিথিলা হাই তুলে বলে, আচ্ছা থাক, আমি একটু ওদিকটা ঘুরে আসি। মিথিলা পা বাড়িয়ে হেঁটে কিছুদূর যেতে ইফা পিছন থেকে বলে, শাকচুন্নি তোর কোনোদিন ভালো হবে না দেখিস। মিথিলা যেতে যেতে উত্তর দেয়, সেটা আমিও জানি। তোর ভাইয়ের সাথে থাকলে কোনোদিন আমার ভালো হবে না। শেষের কথাটা বিড়বিড় করতে করতে চলে যায়। ইফা কোমরে হাত দিয়ে আকাশের দিকে তাকায়। আকাশ অন্যদিকে তাকিয়ে শীষ বাজাচ্ছিল। ইফাও মুখ উল্টো দিকে ঘুরিয়ে আকাশকে ডাকে, শুনুন। আকাশ মুখ না ঘুরিয়ে বলে, বলুন ভাইয়া। আকাশ এবার ইফার দিকে তাকিয়ে বুকে হাত গুজে বলে, সকালে ভেঙেছিলি কেন? ইফা অবাক হয়ে বলে, কখন? আমি কেন আপনাকে ভেঙাব? চোখে কম দেখেছিলেন হয়তো। আমি চোখে কম দেখেছি নাকি তুই মিথ্যে বলছিস? কোনটা? আমি মিথ্যে বলি না। তাই? হ্যাঁ। আকাশ কোনো কথা না বলে আবার অন্যদিকে দৃষ্টি নিবন্ধ করে। ইফা কিছুক্ষণ নীরবতা পালন করে মিনমিন কণ্ঠে বলে, ভাইয়া ছবি তুলে দিবেন? আকাশ শুনেও না শোনার ভান ধরে চুপ করে থাকে। ইফা পুনরায় একই কথা বলে ওঠে। আকাশ এবারও নিশ্চুপ থাকে। ইফা এবার একটু জোরে রাগী কণ্ঠে ডেকে ওঠে, ভাইয়া। হ্যাঁ কিছু বলছিলি? হ্যাঁ আপনার বউয়ের গুণগান গাচ্ছিলাম, শুনেননি? আজাইরা, ফালতু লোকজন, দরকার নেই কাউকে। ইফা রাগী মুড নিয়ে চলে আসে ওখান থেকে। সামনে আসিফ আর রিফাতকে দেখে এগিয়ে যায়। দুজনে ছবি তুলছিল। ইফা এক সাইডে বসে দুজনের রং তামাশা দেখতে থাকে। রিফাত অবশ্য অনেকবার বলেছিল ওকে ছবি উঠিয়ে দিবে, তবে ইফা উঠেনি। এই ছেলেকে বরাবরই তার সহ্য হয় না। কেন হয় না জানে না। গা পড়া টাইপের, তাই হয়তো। মিথিলা হাঁটতে হাঁটতে বাগানের বা দিকটায় চলে এসেছে। এদিকে আসতে ও আরও অবাক হয়ে যায়। বাগানের ঢোকার সময় শুধু ফুল দেখেছে, কিন্তু এদিকটায় যে এত সুন্দর পুকুর আছে কে জানত। মিথিলা হাঁটতে হাঁটতে গিয়ে পুকুরে স্নান করা সিঁড়ির উপর বসিয়ে পা ভিজাতে থাকে। পুকুরের পানির দিকে তাকিয়ে থেকে একমনে কিছু ভাবতে থাকে। অনেকক্ষণ কেটে যেতে পিছনে কারো হাঁটার শব্দ পায়। শুকনো পাতার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে যেন। মিথিলা শব্দটা শুনতে কয়েকটা শুকনো ঢোক গেলে, এখানে কে আসতে পারে? আর ওদের মধ্যে কেউ আসলেও তো কথা বলবে। কিন্তু পিছনে শুধু পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মিথিলা সাহস করে পিছনে ঘুরে। পিছনে ঘুরতে অবাক হয়ে যায়। পানি থেকে পা উঠিয়ে সামনের দিকে দৌড় দেয়। ব্যক্তিটির সামনে গিয়ে বলে, কোথায় যাচ্ছ? মিথিলাকে সামনে দেখে ইয়াসের সকালের ছাদে আকাশ আর মিথিলার একসাথে হাসাহাসির কাছে আসার দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। ইয়াস চোয়াল শক্ত করে বলে, সামনে থেকে সর। কেন? আর তুমি কখন এলে আর আমাকে ভয় দেখাচ্ছিলে কেন এভাবে? ইয়াস উত্তর না দিয়ে পাশ কেটে চলে যেতে নেয়।
মিথিলা আবার পথে আটকে দাঁড়ায়। আরে কোথায় যাচ্ছ? ইয়াশ এবার রেগে মিথিলার বাহু চেপে ধরে। নিজের কাছে এনে রাগী কণ্ঠে হালকা চেঁচিয়ে বলে, সমস্যা কি তোর? আর জ্বালাচ্ছিস কেন আমাকে এভাবে? মিথিলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আমি তোমাকে কখন জ্বালালাম? কি বলছো এসব? আর ছাড়ো, আমাকে লাগছে। বুঝতে পারছিস না তাই না? সকালে আকাশের সাথে ছাদে কি করছিলি? মিথিলার সকালের কথা মনে পড়ে। সকালে ইয়াশের ছাদে থেকে নামার দৃশ্যটা চোখের সামনে ফুটে ওঠে। মিথিলা বলে, ছাদে কি করছিলাম মানে? কথা বলছিলাম ভাইয়ার সাথে। তাতে তোমার এত রাগ লাগছে কেন? ইয়াশ মিথিলার বাহুতে চাপ দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কেন রাগ লাগছে জানিস না? না জানি না। তোমার কেন রাগ লাগবে? তুমি কেন রাগবে? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে রাগবে কেন? আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো, হাসব, ঘুরব, তাতে তোমার কি? ইয়াশ মিথিলার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চক্ষুকোণে অশ্রু টলমল করছে। মিথিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, অবাক হচ্ছি মিথিলা, তোর ভালোবাসা দেখে অবাক হচ্ছি। এতদিন তো পাগলের মতো, ছাছড়ার মতো আমার পিছনে ঘুরঘুর করতি। এখন আমার উপর থেকে মন উঠে গেছে তোর, তাই না? এখন আকাশকে পেয়েছিস। এখন আকাশকে ধরেছিস। কয়দিন পর আকাশ তো চলে যাবে, তখন আবার আমার পিছু ধরবি। যখন আবার আমাকে ভালো লাগবে না, তখন অন্য কাউকে খুঁজে নিবি। এটাই তো তোর ভালোবাসা। ছি, ঘৃণা হচ্ছে তোর উপর। মিথিলা স্তব্ধ হয়ে ইয়াশের কথাগুলো শুনল। কোনো প্রত্যুত্তর করল না। ইয়াশ কথাগুলো বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ওখান থেকে চলে গেল। ইয়াশ যেতে মিথিলা ঠাস করে বসে পড়ল ওখানে। মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পাতাগুলোর দিকে তাকিয়ে চোখের অশ্রু ফেলতে ফেলতে বিড়বিড় করল, আজকে তুমিও যে আমাকে অবাক করে দিলে ভাইয়া। আমার ভালোবাসাকে তুমি অপমান করলে। আমি মিথিলা হক আজকে কথা দিচ্ছি, ইয়াশ নামের কোনো ব্যক্তি আর এই মিথিলা হকের মনে থাকবে না। যে তার ভালোবাসা বোঝে না, মিথিলা বারবার কেন তার কাছে ছোট হয়ে ভালোবাসা আদায় করতে যাবে? যাবে না মিথিলা, আর কোনোদিন যাবে না। ধরণীতে রাত্রি নেমেছে। সবাই ঘণ্টাখানেক হয়েছে বাড়ি ফিরেছে। এদিকে মইনুল হক দেশে কেনা নিজের বাড়িতে ফেরার জন্য জিদ ধরেছে। মিনহাজ হক আর ইকবাল হকের জন্য যেতে পারছেন না। মইনুল হকের বেশি জোরাজুরি করাই শেষে মিনহাজ হক গম্ভীর কণ্ঠে বলে, মিহুর বিয়ের আগে তুই এই বাড়ি থেকে যেতে পারবি না। আর যদি চলে যাস তাহলে আমিও চলে যাব। থাকব না মেয়ের বিয়েতে। এখন তুই যদি চাস মেয়ের বিয়েতে তার বাবা না থাকুক, তাহলে যা, চলে যা। মিনহাজ হকের একটা কথায় মইনুল হক দমে যায়। অজ্ঞতা থেকে যেতে হয়। বাবা তার মেয়ের বিয়েতে থাকবে না, সেটা তো আর হতে পারে না। রাত্রের খাবার জন্য সবাইকে ডাকা হয়েছে। রাফসান আর রাফিন রাত্রে খেয়ে বেরিয়ে যাবে। ছেলেদের আগে খেতে দেওয়া হয়েছে। রাফসান, রাফিন, ইয়াশ, আকাশ আর বাড়ির 3 ভাই বসেছে একসাথে। ছেলেদের খাওয়া দাওয়া শেষ হতে তারা উঠে যেতে মেয়েরা বসে। মিথিলাকে না দেখে তিতলি হক মিহুকে জিজ্ঞেস করে, মিথিলা কোথায়? ঘরে আছে হয়তো। আজকে এখনো আসছে না কেন? ডেকে নিয়ে আয় একটু। মিহু উঠে মিথিলার রুমের দিকে হাঁটা দেয়। মিথিলার রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ। মিহু খানিকটা অবাক হয়। ভ্রু গুটিয়ে কয়েকবার টোকা দেয় দরজায়। মিথু দরজা খুলে খেতে আয়।
প্রথমে ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসল না। মিহু মিথিলাকে আরেকবার ডাক দেয়। মিথু, দরজা আটকিয়ে রেখেছিস কেন? তুই তো এ সময় কোনোদিন দরজা আটকাস না। ভেতর থেকে এবার মিথিলা বলে ওঠে, এমনি ভালো লাগছে না আপু। খাবো না আমি। তোমরা খেয়ে নাও। খাবি না মানে? তুই দরজা খোল আগে। কি হয়েছে? কিছু হয়নি আপু। মাথা ব্যথা করছে, শুয়ে পড়েছি আমি। এখন উঠব না, যাও তুমি। মিহু আরেকবার বলতেও মিহু না করে দেয়। মিহু আর কিছু না বলে নিচে চলে যায়। নিচে যেতে তিতলি হক মিথিলার কথা জিজ্ঞেস করতে মিহু বলে, ওর মাথা ব্যথা করছে, তাই আসবে না। তুমি না হয় গিয়ে দিয়ে এসো পড়ে। তিতলি হক খাবার বাড়তে বাড়তে বিড়বিড় করে বলে, এই মেয়েকে নিয়েও পারি না। সবার খাওয়া দাওয়া শেষ হতে তিতলি হক একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে যায় মিথিলার রুমের দিকে। রুমের সামনে গিয়ে মিথিলাকে ডাকে, মিথি, দরজা খোল, খাবার নিয়ে এসেছি। আপুকে বললাম তো খাবো না। নিয়ে যাও। খাবি না কেন? দরজা খোল আগে, দেখি কি হয়েছে। মা, বললাম তো। বাইরে অন্য কারো কণ্ঠ শুনতে মিথিলা চুপ করে যায়। বাইরে ইয়াস তিতলি হককে দেখে বলে, বড়মা, তুমি এখানে কি করছো? দেখো না, এই মেয়ে আসার পর থেকে দরজা আটকিয়ে বসে আছে। খেতেও আসেনি। দরজা খুলতে বলছি তাও খুলছে না। খেতে যখন চাইছে না তো জোর করছো কেন? না খেলে তো আমাদেরই ভালো বলো। যতদিন না খেয়ে থাকবে ততদিন আমাদের টাকা কম খরচ হবে। এত ডাকাডাকির থেকে তুমি গিয়ে শুয়ে পড়ো। কথাগুলো বলে ইয়াস নিজের রুমে চলে যায়। তিতলি হক ইয়াসের কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবার মিথিলাকে ডাকে। মিথিলা ভিতর থেকে সব কথাই শুনেছে। তিতলি হক একবার ডাকতে মিথিলা দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তিতলি হক গিয়ে বিছানার উপর বসে মিথিলার মাথায় হাত রেখে বলে, কি হয়েছে তোর? এভাবে ঘর আটকিয়ে বসে আছিস কেন? মিথিলা মায়ের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে শক্ত করে মুখ লুকিয়ে বলে, কিছু না মা। মিথ্যে বলছিস? মিথিলা কিছুক্ষণ চুপ থেকে বলে, মিথ্যে না মা, সত্যি কিছু হয়নি। একটু মাথা ব্যথা করছে এই। মাথায় একটু হাত বুলিয়ে দিবে মা? কথাটা বলে মিথিলা মাথা তুলে তিতলি হকের দিকে তাকায়। তিতলি হক মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। কেমন শুকিয়ে আছে মুখটা। তার মেয়ে যে কষ্ট পাচ্ছে এটা সে ঠিকই বুঝতে পারছে, কিন্তু কেন সেটা ঠিক ধরতে পারছে না। তিলতি হক মিথিলা মাথা তার কোলের উপর রেখে হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ যেতে তিতলি হক শান্ত কণ্ঠে বলেন, খাবার এনেছি, খাইয়ে দেই? উহু, ভালো লাগছে না, খাবো না। জোর করো না প্লিজ। তিতলি হক আর জোর করে না, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। খানিক্ষণ যেতে মিথিলা ভাঙা কণ্ঠে বলে, আজকের রাতটা তুমি আমার সাথে থাকবে মা, প্লিজ। মেয়ের আবদার শুনে তিতলি হকের মনটা ধক করে ওঠে। মেয়ে তার কখনো তার সাথে থাকার আবদার করে না। আজকে কি হলো তাহলে? তিতলি হক এবার মেয়ের দুগালে হাত রাখে চোখের দিকে তাকিয়ে শান্ত আদুরে কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? আদুরে কণ্ঠের ডাক শুনে মিথিলার গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মিথিলার চোখে পানি দেখে তিতলি হক ঘাবড়ে যান। মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে আগলে ধরেন। মিথিলা তিতলি হককে জড়িয়ে ধরে ফুফিয়ে উঠে বলে, আমি অনেক খারাপ মেয়ে তাই মা। সব সময় না বুঝে না জেনে সব করে ফেলি।
তিতলি হক মেয়েকে আগলে নিয়ে চুলের ভিতর আঙুল গলিয়ে হাত বুলায়। কপালে চুমু দিয়ে বলে, কে বলেছে আমার মেয়ে খারাপ? যে বলেছে তার মাথায় সমস্যা আছে বুঝলি। আমার মেয়ে তো ভীষণ ভালো। মিথিলা অশ্রুচোখে মৃদু হাসে। তিতলি হক আবার জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর মা? কিছু না মা, তুমি একটু আমার পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিবে, একটু ঘুমোবো আমি। তিতলি হক মেয়েকে শুয়ে দিয়ে দরজা আটকিয়ে নিজেও পাশে এসে শুয়ে পড়েন। মিথিলা তিতলি হককে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এদিকে তিতলি হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কিন্তু তার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই যা ভাবছে তা সত্যি হলে সর্বনাশ। পরের দিন সকালবেলা মিথিলা না খেয়ে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। তিতলি হক রুকমা হক অনেক ডাকাডাকি করে, তবুও মেয়ে কথা শুনে না। ইফা বসে বসে খাচ্ছিল। খাওয়া রেখে বলে, মা আমিও যাচ্ছি। গিয়ে দেখি এই মেয়ের কি হলো। ইফা অর্ধেক খাবার রেখে বেরিয়ে যায়। এদিকে তিতলি হক দীর্ঘশ্বাস ফেলেন। তার মেয়ে কেন এমন করছে তার জানতে হবে। এটাও জানতে হবে তার সন্দেহই ঠিক কিনা। ইফা বাইরে বেরুতে দেখে মিথিলা হেঁটে হেঁটে অনেক দূর চলে গেছে। ও দৌড়ে মিথিলাকে ধরার চেষ্টা করে। কয়েকবার পিছন থেকে ডাকে, কিন্তু মিথিলার সেদিকে খেয়াল নেই। সে হেঁটে যাচ্ছে তো যাচ্ছেই। ইফা দৌড়ে মিথিলার সামনে গিয়ে বলে, কি হয়েছে রে শাকচুন্নি? না খেয়ে চলে এলি? আবার এভাবে একা একা যাচ্ছিস? মিথিলা না রেগে শান্ত কণ্ঠে বলে, সর সামনে থেকে। ইফা হোক হয়ে চোখ বড় বড় করে বলে, সূর্য আজকে কোনো দিক দিয়ে উঠেছে রে? তুই এত শান্তশিষ্টভাবে আমার সাথে কথা বলছিস? মিথিলা ইফার কথা উত্তর না দিয়ে পাশ কেটে চলে যায়। একটু হাঁটতে একটা রিকশা দেখতে পায়। মিথিলা রিকশা দাঁড় করিয়ে রিকমায় উঠে পড়ে ইফাকে রেখেই। রিকশাটা চলে যেতে ইফা বোকার মতো দেখতে থাকে রিকশাটা চলে যাওয়া। ও কি স্বপ্ন দেখছে নাকি? মিথিলা ওর সাথে এভাবে কথা বলছে, আবার ওকে রেখেই চলে যাচ্ছে। ইফা ঠোঁট উল্টে সামনে দিকে হাঁটতে থাকে। তখন ওর পাশে একটা বাইক এসে থামে। ইফা অন্যমনস্ক থাকায় কিছুটা ভয় পেয়ে যায়। লোকটাকে কয়েকটা কথা শোনানোর জন্য বামে ঘুরতে আকাশকে দেখতে পায়। আকাশকে দেখে ও সোজা হাঁটা দেয় কোনো কথা না বলে। আকাশ ও ইফার হাঁটার সাথে তাল মিলিয়ে বাইক চালাচ্ছে। আকাশকে ওর সাথে সাথে আসতে দেখে ইফা থেমে যায়। আকাশের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, সমস্যা কি? আমার পিছে পিছে আসছেন কেন? বোকা। আকাশ কথাটা বলে বাইক থেকে নেমে পড়ে। ইফার সোজাসুজি দাঁড়িয়ে বলে, আমি তোর পিছু পিছু না সমানে সমানে যাচ্ছিলাম গাধা। সে যাই হোক, আপনি এখানে আমার সাথে কেন যাচ্ছে? আকাশ ওর প্রশ্নের উত্তর না দিয়ে ইফাকে প্রশ্ন করে, মিথু কোথায়? চলে গেছে। তোকে রেখে চলে গেছে? হ্যাঁ। আকাশ এবার বাইকে উঠে ইফাকে পিছনে ইশারা করে বলে, ওঠ, আমি তোকে পৌঁছে দিচ্ছি। দরকার নেই। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, উঠতে বলছি, উঠবি, এত কথা কিসের? উঠো। ধমক খেয়ে ইফা পিছনে উঠে বসে পড়ে। আকাশ মৃদু হেসে বাইক স্টার্ট দেয়। সোজা কলেজ চলে যায়। ইফাকে কলেজে নামিয়ে দিয়ে বিদায় জানিয়ে চলে যায়। ইফা ভিতরে গিয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে মিথিলাকে খুঁজে, কিন্তু পায় না। অজ্ঞতা নিজের ক্লাসে চলে যায়। কাউকে ভালোবাসিস? সবে কলেজ থেকে বাড়ি ফিরে নিজের রুমে ঢুকেছে মিথিলা।
ততক্ষণাৎ তিতলি হক ওর রুমে এসে প্রশ্নটা করে বসে। মিথিলা সবকিছু ভুলে মায়ের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। তিতলি হক পুনরায় বলে ওঠে, কাকে ভালোবাসিস মিথুন, বল আমাকে। মিথিলা আমতা আমতা করে বলতে নেয়, মা আমি তো না মানে ও আমাকে ভালোবাসে বড় মা। পিছনে কারো কণ্ঠ শুনতে মিথিলা আর তিতলি হক দুজনে একসাথে পিছন ঘুরে তাকায়। মিথিলা সামনে থাকা ব্যক্তিটিকে দেখে ভ্রু গুটিয়ে নেয়। ও আমাকে ভালোবাসে বড় মা, আর আমিও ওকে ভালোবাসি। পিছন থেকে কারো কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে মিথিলা, তিতলি হক পিছনে ফিরে তাকায়। মিথিলা প্রথমে কথাটি শুনে ভ্রু গুটালেও সামনে থাকে ব্যক্তিটিকে দেখে অবাক হয়ে যায়। কয়েকবার চোখের পল্লব ফেলে আবার তাকায়। ও কি ভুল দেখছে নাকি ভুল শুনছে কোনটা? এদিকে তিতলি হক সামনে থাকা ব্যক্তিটিকে একবার দেখছে, একবার নিজের মেয়ের দিকে তাকাচ্ছে। সামনে থাকা ব্যক্তিটি আবার বলে ওঠে, বড়মা আমি ওকে বিয়ে করতে চাই। মিহুর বিয়ে শেষ হলে তোমরা আমাদের বিয়ে নিয়ে কথা বলবে। ইয়াসের কথা শুনে তিতলি হক একদৃষ্টিতে ইয়াসের দিকে তাকিয়ে থাকে কিতক্ষণ। তারপর নিজের মেয়ের দিকে তাকায়। মিথিলা মাথা নিচু করে নেয় এবার। ইয়াস তিতলি হককে আবার বলে ওঠে, বড় মা শোনো, এখন কিছু শুনতে চাচ্ছি না আমি, তুমি নিজের রুমে যাও। তিতলি হক শান্ত কণ্ঠে কথাটা বলে মেয়ের হাত ধরে ওখান থেকে নিয়ে আসে। নিজের রুমে এসে ঝাপটা মেরে হাতটা ছেড়ে দেয়। মিথিলা ঘরের এক কোণে গিয়ে দাঁড়ায় জড়সড় হয়ে। তিতলি হক কি করছে সেটা দেখতে থাকে। মিথিলার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার মা কি এখন তার গায়ে হাত তুলবে? এটা ভেবে মিথিলা শুকনো ঢোক গিলে। তখন তিতলি হককে দরজা আটকাতে দেখে ভয় পেয়ে যায়। তিতলি হক মিথিলার কাছ আসতে মিথিলা মাথা নিচু করে চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। তিতলি হক নিচু করে রাখা মেয়ের মুখের দিকে তাকায়। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানে কয়েকবার। নিজের রাগ নিবারণ করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ইয়াস যা বলল সব সত্যি? মিথিলা চোখ খুলে মায়ের দিকে তাকায়। আমতা আমতা করে বলে, মা আসলে আমি ভাইয়াকে ভালোবাসি ঠিকই। কবে থেকে চলছে এসব? মিথিলার পুরো কথা শেষ করতে না দিয়ে তিতলি হক বলে ওঠেন। মিথিলা আবার মাথা নিচু করে নেয়, নীরব থাকে। তিতলি হক চাপা কণ্ঠে ধমক দিয়ে বলেন, কথা বলছিস না কেন? মিথিলা চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নেয়। চোখ বন্ধ করেই বলে, মা আমি ভাইয়াকে ভালোবাসি, আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু ভাইয়া আমাকে ভালোবাসে কিনা জানি না। সে আমাকে কখনো ভালোবাসার কথা বলেনি, আর আজ কি জন্য বলেছে সেটাও আমি জানি না। গড়গড় করে কথাগুলো বলে মিথিলা চোখ তুলে মায়ের দিকে তাকায়। তিতলি হক তখন স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ নীরব থেকে বলে, যা এখান থেকে। মিথিলা কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। তিতলি হক গিয়ে বিছানার উপর বসেন। মিথিলা সেদিকে একবার তাকিয়ে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে যায়। তিতলি হক মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। দীর্ঘশ্বাস ফেলেন। রুকমা হক, ইকবাল হক কেউ এই সম্পর্ক মানবে কিনা জানা নেই, তবে মিনহাজ হক, সে তো মনে হয় না কোনোদিন এদের সম্পর্ক মেনে নিবে। তার উপর সামনে বড় মেয়ের বিয়ে, এখন এসব কোনো কিছু কাউকে জানানো ঠিক হবে না। আপাতত কাউকে কিছু না বললেও যখন সবাই জানতে পারবে তখন কি হবে? এটার চিন্তা করছেন তিতলি হক।
ইকবাল হক, মিনহাজ হক যদি এটা নিয়ে ঝামেলা করেন। মিথিলা ইয়াসের রুমের সামনে দাঁড়িয়ে আছে। মিথিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতর থেকে ইয়াস বাইরে আসতে আসতে বলে, জানতাম তুই আসবি। আয় ভিতরে আয়। ইয়াসের সম্মতি পেয়ে মিথিলা ভিতরে ঢুকে সোজা ইয়াসের সামনে গিয়ে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, কেন বললে মিথ্যে? ইয়াস কপাল কুঁচকে বলে, কখন মিথ্যে বললাম? ইয়াস এখনো তোর মতো মিথ্যে বলা শিখেনি। মিথিলা এবার রেগে ইয়াসকে ধাক্কা মারে, চিল্লিয়ে বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন তো এতদিন কেন বলেননি? এতদিন আপনার পিছনে ঘুরতাম, এতদিন পাত্তা দিতেন না। আর এখন শুনুন, আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে এখন ভালোবাসি না। আর বিয়ে সেটা কখনোই হবে না। এখন বাসবি কেন? এখন তো আকাশ আছে। এখন তো আকাশকে ভালোবাসিস। ভাইয়া, আহা চিল্লাচ্ছিস কেন? সত্যি কথাই তো বললাম। আজে বাজে কথা বন্ধ করো। আকাশ শুধু আমার ভাইয়া, আর ভাইয়ের থেকে বেশি কিছু আমি ওকে ভাবি না। তাই এসব ফালতু কথা বলা বন্ধ করবে। রাগের চোটে টুপটুপ পানি পড়ছে চোখ দিয়ে। চিল্লিয়ে কথাগুলো বলে রুম ত্যাগ করর মিথিলা। এখানে আর এক মুহূর্তে থাকতে পারবে না সে। এদিকে মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে ইয়াস বাঁকা হাসে। রুমের দরজা আটকিয়ে দিয়ে কাউকে ফোন করে। ওপাশ থেকে কিছু বলতে ইয়াস হেসে দেয়। হাসতে হাসতে বলে, ওর থেকে দেখি তোমার বেশি কষ্ট হচ্ছে। সন্ধ্যার দিকে মিনহাজ হক, ইকবাল হক, মইনুল হক তিন ভাই বাড়ি ফিরেছে। বাড়ির গিন্নিরা সব রান্নায় ব্যস্ত। রুকমা হক সবজি কাটতে কাটতে তিতলি হকের দিকে তাকিয়ে বলে, আপা কি হয়েছে তোমার? আজকে এত চুপচাপ? রুকমা হকের সাথে তাল মিলিয়ে আনোয়ারা হকও বরের, হ্যাঁ বড় আপা, তুমি আজকে কেমন মনমরা হয়ে আছো, কি হয়েছে? তিতলি হক দুজনের দিকে একবার তাকিয়ে বলল, না কিছু হয়নি। তুমি কিছু হয়নি বললে কি আমরা বিশ্বাস করে নিব? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? না তেমন কিছু না আনোয়ারা। এমনি আজকে কথা বলতে ইচ্ছে করছে না। সে কি কথা, এমনি এমনি কেন মন খারাপ হবে? আচ্ছা তোমরা একটু রান্নার দিকটা দেখো, আমি আসছি। কথাটা বলে তিতলি হক রান্নাঘর থেকে বেরিয়ে যায়। রুকমা হক আনোয়ারা হক তিতলি হকের যাওয়ার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। তিতলি হক সোজা নিজের রুমে আসেন। রুমে মিনহাজ হক শুয়েছিলেন। তিতলি হককে দেখে উঠে বসেন। রান্নার টাইমে তিতলি হককে ঘরে দেখে খানিকটা অবাক হয় মিনহাজ হক। বউয়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কিছু বলবে? তুমি কি অসুস্থ? তিতলি হক গিয়ে মিনহাজ হকের পাশে বসেন। মিনহাজ হকের মন মেজাজ দেখে বলেন, একটা কথা বলবো? বলো। তিতলি হক নীরব থাকেন। মনে মনে কথা সাজান কিভাবে কি বলবেন, কিন্তু সে কিছুতেই মিলাতে পারছেন না। মনে হচ্ছে মিনহাজ হক সবটা শুনলে তুলকালাম বাঁধাবে। তিতলি হককে চুপ থাকতে দেখে মিনহাজ হক আবার বলেন, কি বলবে বলো। না কিছু না, বলে তিতলি হক উঠে চলে যান। মিনহাজ হক ভ্রু কুঁচকে তাকান তিতলি হকের যাওয়ার দিকে। মনে মনে আওড়ায়, এর আবার কি হলো? রাতে সবাই খেতে বসেছে, কিন্তু মিথিলা নেই। মিথিলাকে না দেখে মইনুল হক বলেন, পুতুল কোথায়? ইফা মইনুল হকের দিকে তাকিয়ে বলে, বুঝলে চাচ্ছুদের মেয়েকে মনে হয় জিনপেট ধরেছে। সারাদিন ঘর আটকিয়ে কি করে ক্যাডা জানে। ইকবাল হক মেয়ের দিকে তাকিয়ে বলে,
ইফা এসব বলে না। তুমি চুপচাপ খাও। পারলে মিঠুকে ডেকে নিয়ে এসো। আমি যাব ওই শাকচুন্নিকে ডাকতে। নো, তার থেকে আমি চুপচাপ খেয়ে নিচ্ছি। ইফা চুপ হয়ে যায়। তিতলি হক বলে, আমি গিয়ে দিয়ে আসব, তোমরা খেয়ে নাও। ইয়াস তিতলি হকের দিকে খেয়াল করল। তিতলি হক তার ওর দিকে তাকিয়ে আছে। ইয়াস এবার ডাক দেয়, বড় মা। তিতলি হক চমকে উঠে বলে, হ্যাঁ কিছু লাগবে? না, লাগবো না, যখন তখন এমনিতেই ডাকো কেন? ইফার কথা শুনে আকাশ বলে ওঠে, তুই সবার কথার মাঝে নাক গলাস কেন? আমার নাক আছে তাই গলাই, তাতে আপনার কি? আর আপনিও তো গলাচ্ছেন। কি নাক? ইফার কথা শুনে পাশ থেকে মিহু হেসে দেয়। আকাশ মিহির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আপু হাসছ কেন? হাসি থামিয়ে চুপচাপ খা। একটা কথাকে কি থেকে কি বানাচ্ছিস? ইয়াসের কথায় মিহু হাসি থামায়। চুপচাপ খেতে থাকে। কিছুক্ষণ পর মিথিলা নামে নিচে। একটা বোতলে পানি ভরে আবার রুমে চলে যায়। সবাই খাওয়ার কথা বলতেই মিথিলা পরে খাবে বলে চলে যায়। ইয়াস আর চোখে মিথিলার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখন ওর ফোনে মেসেজ আসে। ইয়াস মেসেজটা দেখে হাসে। গালে কারো শীতল হাতের ছোঁয়া পেয়ে মিথিলার ঘুম উড়ে যায়। ও পিটপিট করে চোখ তুলে তাকায়। সামনে কে আছে বোঝার চেষ্টা করে। সামনের ব্যক্তিটি চোখে পরিষ্কারভাবে ধরা দিতে সে ধরফরিয়ে উঠে বসে। অবাক কণ্ঠে বলে, তুমি? সামনের ব্যক্তিটি ভাবলেশহীন তাকিয়ে আছে ওর দিকে। মিথিলা ওর মুঠোফোনটা খুঁজে অন করে দেখে 12টার বেশি বাজে। ভ্রু গুটিয়ে বলে, এত রাতে এখানে কি করছ? আর আমার রুমের দরজা তো বন্ধ, কোথা দিয়ে এসেছ? ইয়াস বেলকনির দরজার দিকে ইশারা করে বলে, ওদিক দিয়ে আসছি। মিথিলা একবার সেদিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, কিন্তু আমি তো দরজা আটকিয়েছিলাম। ওহহ, তাহলে হয়তো ভূতে খুলে দিয়েছিল তুই লাগানোর পর। কারণ ভূত জানতো আজকে আমি আসব। মিথিলা দাঁত চেপে বলে, ফালতু কথা বাদ দেও। তুমি এখানে কেন এসেছ? দেখতে এসেছি আমার ভবিষ্যৎ বউ বেঁচে আছে না মরে গেছে। মানে রাতে খাসনি কেন? এটা জানার জন্য তুমি এখানে এসেছ? না। তাহলে? তোকে দেখার জন্য। আর তুই খেলি কি খেলি না এতে আমার কিছু যায় আসে না। মিথিলা মুখ ঘুরিয়ে উল্টো দিকে তাকায়। ইয়াস ঠোঁট টিপে হাসে। কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে থেকে উঠে চলে যায়। ভাইয়া তুমি সত্যি আমাকে ভালোবাসো? কয়েক কদম যেতে পিছন থেকে মিথিলার বলা কথাটা শুনে থেমে যায় ইয়াস। পিছন ঘুরে মিথিলার কাছে আসে। ওর দিকে খানিকটা ঝুঁকে এক ভ্রু উঁচিয়ে বলে, ভালোবাসি? আমি ভালোবাসি না। তুই আমাকে ভালোবাসিস জন্য আমি তোকে ভালোবাসি। ইয়াসের কথা শুনে মিথিলা ভ্রু কুঁচকে ইয়াসের পানে তাকিয়ে থাকে। ইয়াস মিথিলার মাথায় গাঁটটা মেরে ওখান থেকে চলে যায়। মিথিলা ইয়াসের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে, সে ভালোবাসে না, আবার আমি তাকে ভালোবাসি জন্য সে আমাকে ভালোবাসে। এ আবার কেমন ভালোবাসা? সকালে কলেজ যাওয়ার সময় বাড়ি থেকে মিথিলা ইফা বের হতেই মিথিলার মুখ হা হয়ে যায়। ইফাও চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সামনের দিকে। সামনে ইয়াস বাইক থেকে নেমে দুজনের সামনে গিয়ে দাঁড়ায়। মিথিলার মুখটা বন্ধ করে বলে, হাতি ঢুকে যাবে। ইফার মাথায় গাঁটটা মেরে বলে, গরুর মতো এভাবে তাকিয়ে আছিস কেন? ইফা কয়েকবার চোখের পাতা ফেলে অবিশ্বাস্য সুরে বলে,
ভাই, ছোট থেকে বড় হয়েছি, একদিনও দেখিনি তুমি আমাদের স্কুলে বা কলেজে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছ। সবসময় তুমি আগে চলে যেতে। আবার মা আমাকে আর মিঠুকে স্কুলে দিয়ে আসতে বললে কত বাহানা করতে। কোনোদিন কোথাও ঘুরতেও নিয়ে যাওনি। আর সেই তুমি আজকে আমাদের জন্য ওয়েট করছো আমাদের কলেজ ছেড়ে দিবে বলে। আমার অতি আনন্দের চিৎকার দিতে মন যাইতেছে ভাইয়া। এতটুকু বলে নাক টেনে কান্নার অভিনয় করে। আবার বলতে শুরু করে, জানো আদৌ আমি ভাবতাম না আমার একটা ভাই আছে। তবে আজকে আমার তোমারে ধইরা চিৎকার পাইরা কানতে মন চাইতেছে। তুমি আমাদের এত ভালোবাসো ভাইয়া। ইফা থামতে ইয়াস বলে, তোর নাটক শেষ হলে ওই পিছনে আকাশ আছে, ওর সাথে চলে আসিস যা। ইয়াসের কথা শুনে ইফা বামদিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। কিছুটা দূরে আকাশ বাইকের সাথে হেলান দিয়ে ফোন দেখছিল। ইফা ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে বলে, আমি এর সাথে যাব না। তার থেকে আমি একাই চলে যাব, তাও ভালো। সেটা তোর ব্যাপার। মিথিলা, তুই আমার সাথে আয়। ইফা চোয়াল ঝুলিয়ে বলে, তুমি কি আমার ভাই নাকি এই শাকচুন্নির ভাই? অবশ্যই আমি তোর ভাই। আমি কেন মিথিলার ভাই হতে যাব? আমি তো মিথিলার জামাই। ইফার চোয়াল যেন এবার মাটি ছুঁল। চরম অবাক হয়ে চেঁচিয়ে বলে উঠল, কি হহ? এই শাকচুন্নি তোমার বউ? কবে বিয়ে করলে তোমরা? আর এই শাকচুন্নিকে কেন বিয়ে করেছ? আল্লাহ, কি সর্বনাশ করছ! মিথিলা এতক্ষণ চুপচাপ এদের নাটক দেখে গেলেও এবার চুপ থাকতে পারল না। দাঁতে দাঁত চেপে ইফার দিকে তাকিয়ে বলল, ওই চুন্নি, তুই আমাকে বারবার কেন শাকচুন্নি বলছিস? আর তোর ভাইকে আমি কেন বিয়ে করতে যাব? দেশে কি ছেলের অভাব? ইফা ভাব নিয়ে বলে, দেশে ছেলের অভাব পড়বে কেন? আমার ভাই কত হ্যান্ডসাম, প্রেমে পড়তেই পারিস। তবে তোর মতো শাকচুন্নির সাথে আমি আমার ভাইয়ের বিয়ে দিব না। ভাইয়া, তুমি অফিস যাবে না, যাও। আমারও ঠেকা নাই তোর ভাইকে বিয়ে করার। যত সব। দুজনের ঝগড়ার মাঝে আকাশ ওদের সামনে এসে দাঁড়ায়। মিথিলার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে মিথু? কিছু না ভাইয়া, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে, গেলাম আমি। এদিকে ইয়া শিফার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ওকে দুইটা চটকানি দিতে পারলে শান্তি লাগত। ভাইয়ের প্রেমে কিভাবে বাধা দিচ্ছে বেয়াদব মেয়ে। ইয়াস আকাশের দিকে তাকিয়ে কিছু ইশারা করতে আকাশ শিফার হাত ধরে ওখান থেকে নিয়ে আসে। আরে, আপনি আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন আজব? হাত ছাড়ুন। আকাশ বাইকের কাছে নিয়ে গিয়ে ইফার হাত ছেড়ে দেয়। ইফার হাত ছাড়তে ও রাগী কণ্ঠে বলে, সমস্যা কি আপনার? রাস্তাঘাটে এভাবে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছেন? আকাশ বাইকে উঠে ইফার দিকে তাকিয়ে বলে, ওঠ। যাব না আমি আপনার সাথে। আকাশ মৃদুস্বরে ধমকে বলে, তোকে উঠতে বলছি, ওঠ। বেশি কথা বললে খবর আছে। ইফা আকাশের কথা কানে না তুলে সামনে দিকে হাঁটা দেয়। আকাশ বাইক থেকে নেমে ইফার সামনে গিয়ে দাঁড়ায়। চাপা কণ্ঠে বলে, উঠবি না বাইকে? না, উঠব না। কি করবেন আপনি? কি করব? আচ্ছা, তুই যা। ইফা সামনে হাঁটতে থাকে। কিছুদূর যেতে থেমে যায়। আকাশ আর আসতেছে না। ইফা পিছনে তাকিয়ে আকাশকে খুঁজতে খুঁজতে হাঁটতে থাকে। পাশে থেকে কারো শীষ বাজানোর শব্দে পাশে ঘুরে তাকায়। আকাশকে দেখে চোখ ছোট ছোট করে বলে, আপনি এখানে কখন আসলেন? পিছনে কাকে খুঁজছিলি? কাউকেই না। আপনি আমার পিছন পিছন কেন আসছেন? তোর পাশাপাশি যাচ্ছি আমি।
পিছন পিছন কখন আসলাম? দেখুন। কি দেখব? বিরক্তিকর। জানি। ইফা চুপ হয়ে যায়। এর সাথে কথা বলার থেকে চুপ থাকা হাজারগুণ শান্তির। কয়েক মিনিট অতিক্রান্ত হতে আকাশ গুনগুন করে বলে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ইফা থেমে যায়। ইফা থামতে আকাশও থেমে যায়। কিছুক্ষণ চুপ থেকে ইফা কোমরে হাত দিয়ে আকাশের দিকে ঘুরে তাকায়। দাঁত চেপে বলে, সমস্যা কি আপনার? এভাবে আমার পিছনে পড়েছেন কেন? দেখ, সকাল থেকে আমি তোর পাশাপাশি আছি, বারবার পিছনের কথা বলছিস কেন? ভাইয়া। মিথুও কিন্তু ইয়াশ ভাইয়াকে ভাইয়া বলে। তো ওদের কিন্তু এখন প্রেম হয়েছে। তো 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 করছিস কেন? আচ্ছা যাই হোক, আজকের মতো এতটুকু থাক। তুই একা চলে যেতে পারবি? না, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে নিন। আকাশ বাঁকা হেসে বলে, আচ্ছা এদিক আয়, নিচ্ছি। ভাইয়া, আপনি যদি এখন না যান খুব খারাপ হয়ে যাবে বলছি। আকাশ এবার হেসে দেয়। ইফার গাল টেনে দিয়ে বলে, আচ্ছা বাই। আকাশ চলে যেতে ইফা সামনে যেতে যেতে বিড়বিড় করে, অসহ্যকর। মিথিলা, তোকে কিন্তু বলছি বাইকে উঠতে। রাগ উঠাস না। আমি উঠব না। আর তুমি এভাবে আমার সাথে আসতেছ কেন? তোমার তো কাজ আছে। তুই আমাকে ভালোবাসিস তাই তোর সাথে আসতেছি। মিথিলা হাঁটা বন্ধ করে থামে। ঘাড় ঘুরিয়ে ইয়াশের দিকে তাকায়। মৃদু হেসে বলে, আমি তো ভালোবাসতে জানি না ভাইয়া। তুমি তো বলো তোমার উপর থেকে আমার মন উঠে গেছে। আমি এখন আকাশ ভাইয়াকে ভালোবাসি। দেখো, এসব কথা বাদ দেও। তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। সত্যি ভালোবাসি। কিন্তু তোমার মতে আমি আজকে তোমাকে ভালোবাসি, কিন্তু দুদিন পর হয়তো অন্য কাউকে ভালোবাসব। তাই যাকে নিয়ে তোমার মনে সন্দেহ আছে তাকে কেন ভালোবাসবে বলো? মিথিলা কথাটা বলে হালকা হেসে সামনে হাঁটা ধরে। ইয়াশ মিথিলার যাওয়ার পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। চলবে, ইনশাআল্লাহ।